করবো গ্রাফ। তার মানে কি আমাদের এখনো 5টা টপিকস বাকি আছে। তো এর মধ্যে যেটা যে স্ট্যাক কিউ, এগুলো আশা করি আপনাদের পড়তে ভালো লাগবে। আমি যদি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি, স্ট্যাক আর কিউ আপনারা সহজেই বুঝতে পারবেন এবং আপনাদের কাছে খুব ভালো লাগবে পড়ে, কারণ জিনিসটা কোয়াইট ইজি। ঠিক আছে, লিঙ্ক লিস্টটা একটু হার্ড লাগে, তো এটা ভ্যারি করে স্টুডেন্ট ওয়াইজ কার কাছে কেমন লাগে। চেষ্টা করবো ভালো করে পড়ানোর জন্য লিঙ্ক লিস্ট। এরপরে আসবো হচ্ছে ট্রি এবং গ্রাফ। ট্রি নিয়ে অনেক, ডাটা স্ট্রাকচারের ট্রি নিয়ে অনেক বেশি পড়ালেখা আছে, যে বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি, অনেক কিছু। তো ট্রিটা একটু কনসেপ্টটা নিউ, ট্রি এবং হচ্ছে গ্রাফ, দুটোর মধ্যে ডিফারেন্স কি, গ্রাফের মধ্যে বিএফএস ডিএফএস অনেক কিছু এখন আমাদের পড়া বাকি আছে। তো আমি একটা স্কেডিউল ক্রিয়েট করছি যেটা দিয়ে আমাদের এটা কমপ্লিট করা সম্ভব। তো সেভাবে করে আমি পড়াবো। আপনাদের যেটা কাজ থাকবে, আমি আপনাদের পড়াবো, আর আপনাদের কাজটা থাকবে যে আমি কি পড়াচ্ছি এবং টপিকসগুলো আপনারা কতটুকু বুঝতেছেন সেই জিনিসটা আপনারা একটা ট্র্যাক রাখবেন। কিভাবে করে, এই ক্লাসটা তো রেকর্ডিং হয়ই, এরপরেও আপনারা প্রতিদিন করবেন কি, একটা খাতার মধ্যে বা যেভাবে করেই হোক আপনারা আজকের ক্লাসে কি পড়ানো হয়েছে সেই দিনের ডেট দিয়ে খালি সেই টপিকসটা লিখে রাখবেন। এরকম করে হইলে, এমন যদি হয় যে আমি আমার স্কেডিউল থেকে কোনো কিছু মিস করি, তাহলে আপনারা পরবর্তীতে সেই জিনিসটা আমাকে মনে করাতে পারবেন যে ম্যাম আপনি এটা বলছিলেন, এই জিনিসটা না পড়ায় স্কিপ হয়ে গেছে। ওকে, কারণ আমারও তো অনেকগুলো কোর্স থাকে, কোনো একটা জিনিস আমার কাছেও মিস হয়ে যেতেই পারে, স্বাভাবিক ব্যাপার এটা। এই গেল হচ্ছে আপনাদের কাজ। আর যেহেতু আবারও আমি রিমাইন্ড করাই, এই খুবই বেসিক একটা কোর্স, আমি চেষ্টা করি আপনাদের বোঝানোরও। এরপর যদি আপনাদের কারো বুঝতে প্রবলেম হয় বা কোনো সমস্যা হয়, আপনারা একটু সিআরকে বলবেন। আর আমার কথা বলতে যদি বুঝতে হয় বা ক্লাসটা যদি অন্য কোনোভাবে নিলে বেটার হয়, সেটা সিআরের সাথে শেয়ার করবেন, সে আমাকে তখন বলবে। লিখুন বা শুভ, যার সাথে আপনাদের ইচ্ছা, যেহেতু 2 সেকশনে আমি একসাথে মার্চ করে ক্লাস নিই, তো আপনারা আমাকে এই জিনিসটা একটু জানাবেন। ঠিক আছে, আর এখন বলেন, কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শুরু করি। ওকে, তো এই মার্জ সর্টটা বাকি ছিল। আমরা যতগুলো সর্টিং অ্যালগোরিদম পড়ছি, এই সবগুলো সর্টিং অ্যালগোরিদমের মধ্যে মার্জ সর্টকে বলা হয় যে তুলনামূলক একটা ভালো, একটা খুবই এফিসিয়েন্ট সর্টিং অ্যালগোরিদম। রিজনটা কি, মার্জ সর্টের যে টাইম কমপ্লেক্সিটিটা আছে, এই টাইম কমপ্লেক্সিটিটা তুলনামূলক অন্যান্য সর্টিং অ্যালগোরিদমের তুলনায় টাইম কমপ্লেক্সিটিটা কম। তো টাইম কমপ্লেক্সিটি তো আমরা অনেক পরে আসবো, আগে তো আমাদের বুঝতে হবে যে এই সর্টিং অ্যালগোরিদমটা করে কেমন করে। ওকে, মার্জ সর্ট যখনই আসবে, কুইক সর্ট এবং মার্জ সর্ট, আমি কুইক সর্ট পড়ানোর সময় একটা কথা বলছিলাম যে খুবই কমন একটা জিনিস হচ্ছে মার্জ সর্ট এবং কুইক সর্টের মধ্যে কম্পারিজনটা। ওকে, এটা পড়াইলে বুঝতে পারবেন যে এটার কিরকম কম্পারিজন হয়। কুইক সর্ট যেমন আমি বলার সাথে সাথে বলছিলাম যে এটা ডিভাইড এবং কনকোয়ার স্ট্র্যাটেজি ফলো করে, মার্জ সর্টও সেম, এটা হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করে ডিভাইড এন্ড কনকোয়ার। এখন প্রশ্ন হলো ম্যাম ডিভাইড এন্ড কনকোয়ারটা তো ভুলে গেছি। ঠিক আছে, এখন ডিভাইড এন্ড কনকোয়ারটা একটু মনে করাই দেই। ডিভাইড এন্ড কনকোয়ার একটা এমন একটা ডাটা স্ট্রাকচারের টেকনিক, যে টেকনিকটার মাধ্যমে কোনো একটা সাব অ্যারেকে আপনি প্রথমে কোনো একটা প্রবলেমকে বিভিন্ন রকম সাব প্রবলেমে ডিভাইড করা হয়। কিভাবে করে সেই সাব প্রবলেমে ডিভাইড করবেন সেটা ডিপেন্ড করবে সেই অ্যালগোরিদমের উপর। বিভিন্ন রকম সাব প্রবলেম ডিস্ট্রিবিউট করার পরে, তারপরে এটাকে ডিভাইড করার পরে এটাকে সলভ করা হয়, প্রতিটা সাব প্রবলেমকে সলভ করে করে ফাইনালি মেইন প্রবলেমটা পর্যন্ত যাওয়া হয়। ওকে, মার্জ সর্টও এই ডিভাইড এন্ড কনকোয়ার এই টেকনিকটা ফলো করে। তো প্রথমেই আমরা মার্জ সর্টের জন্য বেসিক একটা জিনিস আমরা আগে ক্লিয়ার হব, দেন একটা অ্যারে দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। প্রথমে যেটা হলো, ফার্স্টে আমি এই জিনিসটা লিখে রাখি, মার্জ সর্ট একটা, তার মানে কি বুঝতে পারতেছি, আমি একটা অ্যারেকে ডিভাইড করতে থাকবো। মার্জ সর্ট দ্বারা আমি হতেছে একটা অ্যারেকে ডিভাইড করতেছি। ওকে, তার মানে কি ডিভাইড করব, বাট এই ডিভাইডটা আমি করব কতটুকু, যে আমার তো একটা স্পেসিফিক পয়েন্ট পর্যন্ত এই ডিভাইড করাটাকে শেষ করতে হবে, এরপরেই তো আমি সেটাকে হচ্ছে কনকুয়ার বা সেই প্রবলেমটাকে আমি সলভিং এ যাইতে পারবো। মনে রাখবেন, মার্জ সর্ট তখন পর্যন্ত অ্যারেটাকে ডিভাইড করবে যতক্ষণ পর্যন্ত অ্যারেটার মধ্যে একটা সিঙ্গেল এলিমেন্ট না বাকি থাকে। যতক্ষণ পর্যন্ত অ্যারেটাকে সাব অ্যারে গুলোর মধ্যে একটা করে সিঙ্গেল এলিমেন্ট না বাকি থাকবে, মার্জ সর্টটা ততক্ষণ পর্যন্ত সেই আমার অ্যারেটাকে ডিস্ট্রিবিউট করতে থাকবে। যদি তাহলে আমি যদি মনে করেন এরকম একটা কিছু লিখে রাখলাম যে সিম্পলি এটা কোনো কোডের ইয়ে না, ইফ n is equal 1 হয়, তাহলে আমার এই এটা থেকে বের হয়ে যাবে, এই ডিভাইডেড প্রসেসটা থেকে বের হয়ে যাবে, তাহলে ব্রেক হবে। তার মানে কি, তাহলে আমরা এখন আসেন একটা অ্যারে নিয়ে এত কিছু যখন চিন্তা
এবার এবার একটা অ্যারে নিয়ে আমরা একটু দেখি। প্রথমে মার্জ সর্টের কাজ জাস্ট ডিভাইড করা, তাহলে আমরাও এই ডিভাইডের কাজটা করি। মনে করেন একটা অ্যারে নিলাম, অ্যারের ইন্ডেক্সিং গুলা করে নিই। দেখুন আপনি অ্যারের মধ্যে আপনারা এলিমেন্ট বলেন দেখি, সবাই এক এক করে এলিমেন্ট বলেন। 11, একটু যেহেতু সর্টিং করব একটু র্যান্ডমলি এলিমেন্ট বলেন। 11, দেন 9, 9, 23, 23, এরপর 64, 4, আমি যে একটা 8 মনে করেন দিলাম, বলেন। 10, 10, 20, 20, 80, 31, ওকে। দেখেন তাহলে আমি একটা র্যান্ডমলি এলিমেন্ট নিছি, র্যান্ডমলি একটা অ্যারে নিছি, যে অ্যারেটার হচ্ছে এলিমেন্ট 9টা। এটার ফার্স্ট ইনডেক্স 0 থেকে 8 ইনডেক্স পর্যন্ত। এখন যেহেতু আমি এই মার্জ সর্ট মানে আমি ডিভাইড করব, এখন ডিভাইডের টেকনিকটা কি, আমরা ডিভাইডের জন্য কিভাবে করে ডিভাইড করছিলাম, যখন আমরা বাইনারি সার্চ করছিলাম মিড দিয়ে ডিভাইড করছিলাম। আমি যদি এলিমেন্টগুলোর মিড বের করি, তাহলে লোয়ার বাউন্ড থেকে, যদি আমি এটাকে একটা লোয়ার বাউন্ড ধরি, এটা যদি আমার লোয়ার বাউন্ড হয়, এটা যদি এবার আমার আপার বাউন্ড হয়, তার মানে কি আমি 0 থেকে লোয়ার বাউন্ড পর্যন্ত একটা প্রবলেম পাবো বা একটা সাবলিস্ট পাবো, এবং 0 থেকে আমি মিড পর্যন্ত একটা সাবলিস্ট পাবো, এবং মিড প্লাস 1 থেকে আপ পর্যন্ত একটা সাবলিস্ট পাবো। তাহলে আমি যদি এখানটাতে মিড কাউন্ট করি, তাহলে আমাকে বলেন তো এখানে মিড কত আসবে। যদি আমি এটাকে ডিভাইড করতে চাই মিড দ্বারা, তাহলে আমার মিড কত আসবে এখানটাতে? ম্যাম 4, কত আসে? 4। তার মানে কি, তাহলে আমি এখন আমার প্রবলেমটাকে দুই ভাগে ডিস্ট্রিবিউট করতেছি। যেহেতু আমি ডিভাইড করব, 0 থেকে 4 পর্যন্ত একটা পার্ট হবে এবং 5 থেকে 8 পর্যন্ত একটা পার্ট হবে। এটা বুঝা গেছে? বলেন আগে। জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে আমি এখানে একটা দিলাম, এবং একটু ছোট করে দিই, এটা তো আবার শেষ করতে হবে। তাহলে আমি এটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। তাহলে আমি আবার এবার আমি অ্যারে নিলাম না, আমি এখানে অ্যারেগুলো ইন্ডেক্সিং করতেছি, আমি এখানটাতে ইয়ে করে দিতেছি। ওকে, তাহলে আমি লিখি এখানটাতে কি কি লিখবো বলেন দেখি, 0 থেকে 4 পর্যন্ত। এখান থেকে এগুলা আসে নাকি? 11, 9, হুম, 23, 64, 23 আর হচ্ছে 64। তাহলে বাদ বাকি এলিমেন্ট গুলো এই পাশে আসবে। একটুকু একবারও যদি এমন হয় যে বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি আবার বুঝাই দিব। আর আমি ইন্ডেক্স গুলো উপরে লিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা 1, 2 এন্ড এটা হচ্ছে 3। এইবার আমি আসলাম এই পয়েন্টে। এই পয়েন্টে আমি কি কি তাহলে লিখবো, আমার সেকেন্ড এই লেফট রাইট পাশের সাব অ্যারেটাতে আমার কি কি আসতেছে 0 থেকে, যদি আমার, আচ্ছা এক সেকেন্ড একটু হয়েছে, 0 থেকে 4, তার মানে মিড আমার 4 আসে, দ্যাট মিন্স 0 থেকে 4 পর্যন্ত এলিমেন্ট আমার এখানে আসবে। 64 এর পরে কি আছে আমার 8, কমা দিয়ে এখানে আমি লিখতেছি 8, যেহেতু আমার মিড হচ্ছে 4, এবং এখানে আমি ইন্ডেক্স নিয়ে লিখে দিচ্ছি হচ্ছে 4। এইবার আমাকে এখানে বলে যে তাহলে এখানে আমার নিশ্চয়ই আসতেছে 5 থেকে 8 পর্যন্ত বাদ বাকি এলিমেন্ট গুলো, যে এই পাশে আমার কি কি আসতেছে দেখেন, এটা আসে কি 10, 20, 80, 30, 31। এরপরে কি আমি একটা কন্ডিশন প্রথমে কি বলছিলাম, যে আমার যতক্ষণ পর্যন্ত অ্যারেতে একটা এলিমেন্ট না থাকে এটা ব্রেক হইতেই থাকবে। তাহলে আপনি আমাকে বলেন তো যে এখন আমার ব্রেক হবে না আমি এখানটাতে স্টপ হয়ে যাব? এখন দেখি আমার কোনো একটা অ্যারের মধ্যে কি সিঙ্গেল এলিমেন্ট আছে?
দেখেন দেখি, না ম্যাম সিঙ্গেল এই অ্যারেতে আছে 5টা এলিমেন্ট, এই অ্যারেতে আছে 4টা এলিমেন্ট, তার মানে কি কোনো সিঙ্গেল এলিমেন্ট নাই। দ্যাট মিন্স কি এই অ্যারেটাকে আমি আবার ডিভাইড করব। তাহলে এই অ্যারেটাকে যদি আমি আবার ডিভাইড করি, তাহলে আমি এখানে আবার লিখি। খেয়াল করে দেখেন, এবার আমার লোয়ার বাউন্ড হচ্ছে 0, ঠিক আছে, আর আপার বাউন্ড হচ্ছে 4। তাহলে 0 আর 4 কে যদি আমি মিড বের করি, তাহলে আমার মিড কত বের হবে বলেন? ম্যাম 2 2। তাহলে আমি যদি এই অ্যারেটাকে আবার ডিভাইড করি, তাহলে আমার লেফটে কি আসবে এবং রাইটে কি আসবে বলেন আপনারা? ম্যাম 11 9 23 হল লেফটে। আচ্ছা, কি আসবে লেফটে? খেয়াল করে দেখি, যদি 11 9 আর হচ্ছে আসতেছে কত 27, এবং রাইটে কত আসতেছে? ম্যাম 23। আচ্ছা 23, আচ্ছা আমার মিস্টেক হয়েছে, সরি। এখানে আসতেছে হচ্ছে 23, ওকে। এবং রাইটে কত আসতেছে তাইলে? 64. 64 8। হ্যাঁ, আচ্ছা 64 আর 8 গেল। তো এখানে আবার আসেন, আমি যদি মনে করেন ইনিশিয়ালি যাই, তাহলে আমি এর পাশে কি করতে পারি, যে দেখেন দুইটা মিডে ভাগ করলাম, এরপর আমি দেখতেছি যে এলিমেন্ট গুলো একটা এলিমেন্ট নাই, তাহলে আমি এখানে ডিস্ট্রিবিউট করে দিলাম 11 9 23 এবং 64 আর 8। যদি লেফটের কাজটা আগে করি, এইবার আগে দেখেন দেখি 11 9 আর 23 এখনো কি কোনো সিঙ্গেল এলিমেন্ট পাওয়া গেছে আমাকে বলেন তো? না ম্যাম তাহলে এই এটাকে আমি কি করব আবার? আবার ভাগ আমি করব। যদি এটাকে তাহলে আবার ভাগ করব, তাহলে এইবার আমার দেখেন লোয়ার বাউন্ড হচ্ছে 0 এবং আপার বাউন্ড এটার ক্ষেত্রে হচ্ছে 2। তাহলে আমার মিড কত আসবে বলেন দেখি? ম্যাম 1। 1। এবার তাহলে যদি মিড 1 আসে, তাহলে আমাকে বলেন দেখি, দুইটা ডিভাইড যদি আমি করি 11 9 and 23, অন্য কেউ একজন অ্যান্সার দেন, একটা পার্টে কি আসবে আরেকটা পার্টে কি আসবে আমাকে বলেন? প্রথম বলেন 11 আর 9 আর লাস্ট পার্টে 23। আচ্ছা গুড। এবারে এই পাশে আসবে হচ্ছে 23। এবার আবার দেখেন দেখি, আমি যদি এই পার্টটা কমপ্লিট করি, এখানে একটা সিঙ্গেল এলিমেন্ট পাওয়া গেছে, বাট এখানে দেখেন 11 আর 9 আবার একটা এটাতে ডাবল এলিমেন্ট আছে। আমি কখন পর্যন্ত ডিস্ট্রিবিউট করবো? যতক্ষণ আমার কোনো সিঙ্গেল এলিমেন্ট না আসে। এই ক্ষেত্রে হচ্ছে আমার লোয়ার বাউন্ড 0 এবং আপার বাউন্ড হচ্ছে 1। তাহলে আমার মিড কত আসবে এখানটাতে দেখেন দেখি? 0 + 1 এটাকে যদি আমি ডিভাইড করি 2 দ্বারা, তাহলে আমার কত আসে? ভাগফল কত আসে? 0। তাহলে এটাকে যদি আমি ডিস্ট্রিবিউট করি, ফাইনালি আমার অ্যানসারটা কি আসার কথা? একটু চিন্তা করে বলেন তো। ম্যাম 1 আসার কথা। এটা তাহলে কি এমন হবে? দেখেন, জি ম্যাম। এখন যদি এইটা এমন হয়, একটা জিনিস আমাকে বলেন, আমি কি চাচ্ছিলাম, যদি n = 1 হয় তাহলে আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। খেয়াল করে দেখেন লেফটে, আমি লেফটের এই যে 4টা এলিমেন্ট পাইছি, সেই এলিমেন্টটাকে ডিস্ট্রিবিউট করলাম। ডিস্ট্রিবিউট করার পরে এখানে লেফট এলিমেন্টে দেখি ডিস্ট্রিবিউট করতে করতে ফাইনালি আমি কি পেয়ে গেছি? 11 আর 9। তার মানে কি আমার এই পাশে আর কোনো এলিমেন্ট কিন্তু সিঙ্গেল এলিমেন্ট বাদে কোনো ডাবল এলিমেন্ট নাই। এই কাজটা কমপ্লিট হইলো। তাহলে আমি এখান থেকে এখানে আসলাম, দেখলাম 64 আর 8 আছে। তার মানে কি এখন যদি আমি এটাকে সেম এই প্রসেসে ডিস্ট্রিবিউট করি, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি আমাকে বলেন তো? 64 আর 8 কে ম্যাম লেফটে 64 আর রাইটে 8। বলেন। আচ্ছা গুড। আমি তাহলে এখানে লিখে দিলাম, এখানে লিখতেছি 64 এবং এখানে লিখলাম হচ্ছে 8। ওকে, সেম কাজটাই আমি এখন এই পাশে করব। যদি এখন করি, তাহলে আমাকে বলেন তো এই জিনিসটাকে যদি আমি ডিভাইড করি, তাহলে আমার কিভাবে ডিভাইড হবে? অন্য একজন বলেন, যে এখন বলেন, আরেকজন বলেন। 10 20 80 আর 31, এটাকে আমি আমার আগের প্রসেস অনুযায়ী আবার ডিভাইড করি। আমার এলিমেন্ট আছে 4টা। আমি যদি ওয়েট করেন, খেয়াল করে দেখেন, আমি এটা লিখতেছি, আপনারা খালি আমাকে দেখেন যে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখেন আমার ইন্ডেক্সিং আছে 5 এবং মিড +1 এবং আপার বাউন্ড আছে হচ্ছে 8। আমি যদি এখন এটা যদি মিড বের করতে চাই, তাহলে সিম্পলি আমি কি করব? 5 আর 8 যোগ করব। 5 আর 8 যোগ করলে কত হচ্ছে? 13। 13 ভাগ 2, তাহলে আমার মিডটা কত আসছে আমাকে বলেন তো? তাহলে মিড কত আসবে? 6। 6 আসার কথা না? আমরা যেহেতু ভাগফলটা কনসিডার করতেছি, জি ম্যাম। তাহলে এইদিকে
ডিস্ট্রিবিউট হচ্ছে 10 20, এইদিকে ডিস্ট্রিবিউট হচ্ছে কত 80, 81। খেয়াল করে দেখেন। এখন আমি চিন্তা করে দেখতেছি আমার কি এই এলিমেন্টটা একটা এলিমেন্ট, দেখেন খেয়াল করে এখনো কিন্তু অ্যারেতে একটা এলিমেন্ট আসেনি, তার মানে কি আপনার এই ডিস্ট্রিবিউশনটা চলতেই থাকবে। তাহলে যদি আমি এইবার এই ডিস্ট্রিবিউশনটা করি, এবার একটু খেয়াল করে দেখেন, তার মানে এইবার ক্ষেত্রে আমার একদম সিঙ্গেল এলিমেন্ট চলে আসবে, যেটা এই প্রিভিয়াসে আমি লেফটে যে কাজটা করছি। তাহলে এখানে আসলো কত 10, এখানে আসলো হচ্ছে 20। এবার এই পাশেও সেম কাজটাই আমি আবার করতে চাচ্ছি, যে আমি আমার এলিমেন্টটাকে ডিস্ট্রিবিউট করব। তাহলে ফাইনালি আমার এই দিকে আসলো কত, লেফটে আসবে হচ্ছে 80 এবং রাইটে আসবে হচ্ছে 81। এবার আমাকে বলেন যে এতটুকু কে বুঝতে পারেন নাই ডিভাইড করাটা। ম্যাম ওটা তো 31 হবে মনে হয়। আচ্ছা হ্যাঁ 31, আমার মিস্টেক হয়েছে, এটা 31 হবে। এটা হচ্ছে খালি লিখার মিস্টেক হয়েছে, বাদ বাকি কোনো কিছু চেঞ্জ করতে হবে না। দেখেন দেখি এই কনসেপ্টটা হইলো আমার মার্জ সর্টে, যে আমি বললাম ডিভাইড এবং কনকোয়ার স্ট্র্যাটেজি ফলো করে, আমি ডিভাইড করলাম। এই ডিভাইডটা কে কে বুঝতে পারেনি তা আমাকে বলবেন। আর ডিভাইডটার জন্য কন্ডিশন কি, আমি ততক্ষণ পর্যন্ত ডিভাইড করবো যতক্ষণ পর্যন্ত আমার সেই অ্যারের মধ্যে সিঙ্গেল, দেখেন প্রতিটা আমি যদি এই লাস্টে লিভ করি, প্রতিটা কিন্তু সিঙ্গেল এলিমেন্ট। দেখেন 11 9 23 64 8 10 কিনা, তার মানে আমার সিঙ্গেল এলিমেন্ট পর্যন্ত চলে আসছে। সিঙ্গেল এলিমেন্টের পর ডিভাইড করা যাবে না কেন, দেখেন আপনি ডিভাইড কাকে করবেন, আপনার তো মিনিমাম 2টা এলিমেন্ট লাগবে কোনো কিছুকে ডিভাইড করার জন্য। ডিভাইড করার তো কোনো, আর আপনার এখানে তো কাকে মিড কাউন্ট করবেন, কারণ আপনার এখানে প্রতিটা এলিমেন্ট সিঙ্গেল, তার মানে কি এটা আর ডিভাইড করা সম্ভব না। এইটুক গেল হচ্ছে আপনার মার্জ সর্টের ডিভাইডের স্ট্র্যাটেজিটা। এতটুকু কি বুঝা গেছে বলেন দেখি? জি ম্যাম। ওকে, এতটুকু যদি বোঝা যায়, এরপরে আমাদের কাজটা কি, এরপরে কাজটা এক্সপ্লেনেশনে যত ইজি, এরপরে কাজটা হলো আমাদের এটাকে কন্ট্রোল করা বা ইমপ্লিমেন্ট করবেন, বা এটা যখন আপনি বুঝতে চাইবেন যে কিভাবে করে হচ্ছে, এই জিনিসটা একটু ক্রিটিক্যাল করে করব। আপনি সবসময় মনে রাখবেন মার্জ সর্ট যে ওয়েতে ডিভাইড করা হয় সেই ওয়েতে এই সর্টটাকে মার্জিং করা হয়, ঠিক আছে? মার্জিং বলতে বোঝায় কি, খেয়াল করে দেখেন আমরা যখন এই সর্টটাকে অ্যালগরিদমটাকে আমরা এটাকে ডিভাইড করছি, আমরা কিন্তু দেখেন একটা অ্যালগরিদমকে প্রথমে 2 ভাগে ডিভাইড করছি, দেন লেফটটাকে কি করছি, কি লেফটটাকে আরো সাব অ্যারেতে ডিভাইড করে ফাইনালি একটা করে এলিমেন্ট পাইছি। তার মানে কি, আমি যদি এইটা আবার কম্বাইন করে, এই আমার তো উদ্দেশ্যটা কি, আমি এই মানে আমি যখন মার্জিং করব তখন আমার কাজটা কি হবে, আমাকে 2টা করে সর্ট করে যেই ওয়েতে আমি এখানে ডিভাইড করছি সেই ওয়েতে আমাকে সর্ট করে উপর পর্যন্ত যেতে হবে। আমার তো কাজ এটাই। তার মানে মার্জিং করার সময় প্রথম কাজ কি, নট আমার যে এই অ্যারেটা পাইতে লাগবে, বাট অলসো কি আমাকে অ্যারেটাকে সর্ট করে আগাতে রাখবে। এখন সর্টিংটা কিভাবে করে খেয়াল করে দেখেন, আমি যখন প্রতিটা অ্যারেকে সিঙ্গেল এলিমেন্ট করে আমি একটা করে ডিভাইড করছি, আপনার এই সর্টিং এর সময় হয় কি, আপনার এলিমেন্ট দুটার মধ্যে কম্পেয়ার হবে, যে আমি 9 এবং 11 যেই ওয়েতে আমি ডিভাইড করছি সেই ওয়েতে আমি এলিমেন্ট গুলোর মধ্যে কম্পেয়ার করব, যে আমার কমপ্লিটলি কম্পেয়ার করার পরে আমার এই লেফটের অ্যারেটা কি হচ্ছে এবং কম্পেয়ার করার পর রাইটের অ্যারেটা কি হচ্ছে, ফাইনালি এই দুটাকে মার্চ করে আমি এই অ্যারেতে নিয়ে যাব। একটু বুঝতে প্রবলেম হচ্ছে, আমরা এটা আগে কমপ্লিট করি, ঠিক আছে? এই পর্যন্ত আমি ডিভাইড করলাম। এখন যদি আমি মার্জিং করতে চাই এবং সর্ট করতে যদি চাই, তাহলে এখন আমাকে বলেন দেখি, আমি যদি এই দুটাকে আবার মার্চ করতে চাই প্লাস সর্ট করে এই অবস্থাতে দিতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমার এখন আউটপুটটা কি আসবে? মার্চ করতেছি এবং একসাথে আমি সর্টও করতে চাচ্ছি, তাহলে আমাকে বলেন। ম্যাম 9 11। 9 আর 11, তার মানে কি আমি কম্পেয়ার করব, আমি যদি এইটাকে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স, যদি আমি এটাকে অ্যারের 1 নাম্বার ইন্ডেক্স, তাহলে কি আমি কম্পেয়ার করতেছি, যদি প্রিভিয়াস ইন্ডেক্সটা পরের ইন্ডেক্সের তুলনায় ছোট হয় তাহলে আমরা কি করছি, তাদেরকে পরস্পরের সাথে সোয়াপ করতেছি এবং তাদেরকে কম্বাইন করতেছি। তার মানে কি, আমি ডিফারেন্ট আরেকটা অ্যারে ধরে নিচ্ছি আমার এই যে কম্বাইন্ড অ্যারে গুলো আছে, বা যে আমাদের মার্চ করে যে অ্যারে গুলো, সেই অ্যারে গুলোকে আমি লেখার জন্য, তাহলে আমি এখানে লিখলাম 9 আর 11। খেয়াল করে দেখেন দেখি, এই 11 আর 9 ডিস্ট্রিবিউট হওয়ার পরে এখানে আমি সিঙ্গলি 11 আর 9 কে লিখছি।
এটার সাথে পরে সে কি সাথে কার সাথে ডিস্ট্রিবিউট করছে 23 এর সাথে। এখন তার মানে আমার 9 আর 11 যদি তাদের কারেক্ট পজিশনে বসে যায়, পরের কম্পারিজনটা নিশ্চয়ই 23 এর সাথে হবে, যেহেতু আমার ডিভাইডেড টেকনিকটা আমি এপাশ থেকে ডিভাইডটা করছি। আমি কি কথাটা বুঝাতে পারতেছি? আমাকে একটু বলেন, যেই ওয়েতে ডিভাইড করছেন আপনার কম্বাইন বা বলেন মার্চ বলেন, সেই ওয়েতে আপনাকে মার্চটা করতে হবে। আমি শেষ পর্যন্ত যাই দেখলাম আমার 11 আর 9 এই এলিমেন্ট আমার লাস্ট আমি এই লেফটের দিকে ডিভাইড করছি, এটাকে আমি তাদের মধ্যে সর্টিং করে তাদের মধ্যে মার্চ করলাম। এরপরের মার্চটা কার সাথে হবে, ডিভাইড যেভাবে করছি 23 এর সাথে, তাহলে 9, 11 আর 23 এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমাকে বলেন দেখি 9, 11 আর 23 এটার মধ্যে যদি আমার সিকোয়েন্সটা কি হবে আপনারা বলেন আগে। ম্যাম লাস্টে আসবে 23। হ্যাঁ, এরকম হয়ে যাবে না কিছু? 9, 11 আর 23 হবে। তাহলে আমি এখানে একটা অ্যারো দিয়ে দিচ্ছি, ওকে? তাহলে এটা বোঝা যাবে যে এরপরে আমার কম্পারিজনটা এটার সাথে হয়ে আমি এখানে লিখলাম। খেয়াল করে দেখেন, এই ডিভাইডটা করার পরে কিন্তু আমি এইখানে ডিভাইডে গেছি, তার মানে কি এখন 9, 11 আর 23 এরপরে আমাকে এইটার হিসাব করতে হবে। এখন আমি এখানে এসে দেখি এটা দুটো সিঙ্গেল এলিমেন্ট, দ্যাট মিনস আমাকে এইটার আগে মার্চটা করতে হবে। আমি যদি এখন এইটার এলিমেন্ট গুলানকে যদি সর্ট করি এবং মার্চ করি, তাহলে আমি কি পেতে পারি এখানে আমাকে একটু বলেন তো। এটার ক্ষেত্রে আমার মার্জিনটা কি হবে? 864। আচ্ছা, আপনারা বাকিরা যারা একটু কম রেসপন্স করতেছেন, আপনারা কি এইটা বুঝতে পারতেছেন? প্রবলেম হলে আমাকে এটা করানোর পরে আমাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আমি বলে দিব নি আবার। তাহলে এখানে আমি লিখলাম 8,64। এবার দেখেন, তার মানে আমি যেভাবে করে ডিভাইড করছি সেই অনুযায়ী আমি দুইটা সাব অ্যারেকে সলভ করলাম। ফাইনালি যদি আমি লেফটের এই সাব অ্যারেটাকে পেতে চাই, তাহলে আমার কি হচ্ছে 9, 11, 23 এবং 864 এই দুইটা অ্যারেকে আমার কম্বাইন করে কিন্তু আমাকে মনে রাখতে হবে কি আমাকে অ্যারেটাকে সিকোয়েন্সিয়ালি ছোট থেকে বড় আকারে করতে হবে। তাহলে যদি এখন আমি এই দুইটা অ্যারেকে যদি মার্চ করি, তাহলে আমার টোটালি আউটপুটটা কত আসতেছে আমাকে বলেন। দুইটা অ্যারের মধ্যেই কিন্তু আপনাকে কম্পেয়ার করতে হবে যে আমার ছোট টু বড় এলিমেন্টকে সাজাতে হবে। তাহলে এবার আমি কি লিখতে পারি এখানে? 8, 9, 11, 23, 64। 8, 9, 11, 23, 64। খেয়াল করে দেখেন, আমি যতটুকু লেফটে ডিভাইড করছিলাম সব এলিমেন্ট গুলোকে সর্টেড অর্ডারে কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমার লেফটের কাজ কমপ্লিট হয়ে গেল। এইবার যদি আমি এই কাজটাই রাইটে করতে চাই, আমাকে খেয়াল করে দেখেন রাইটে আমার সিঙ্গেল এলিমেন্ট আমি পেয়ে গেছি। এখন আমার কাজ কি, সেই এলিমেন্ট গুলোকে শুধু মার্জিং করা বা এলিমেন্ট গুলোকে সর্ট করে কম্বাইন করা। তাহলে এইটাকে যদি আমি সর্ট করি 10 আর 20 কে, তাহলে আমার এটা সর্টিং এর পরে আউটপুটটা কি আসবে আমাকে বলেন তো। দেখেন দেখি, এটা তো অলরেডি সর্টেড করাই আছে, যদি কম্পেয়ারও করে আউটপুট তো এটাই আসার কথা। খেয়াল করে দেখেন 10, 20 আসবে। তাহলে আমি এখানটাতে লিখে দিচ্ছি হচ্ছে 10, 20। কাজ শেষ। এবার যদি আমি 80 আর 31 এটা কাজ করি, তাহলে আমার কাজটা কি হবে, এই দুইটার মধ্যে প্রথমে একটা কম্পেয়ার হবে, ছোট থেকে বড় অনুযায়ী মার্জিনটা হবে। তাহলে এইটা আমার কি হবে, দেখেন দেখি 31 আর 80, তাহলে এটা যদি আমি মার্চ করি এবং যদি ছোট থেকে বড় করি, তাহলে এমন আসে কি, আমার এই কাজটাও কমপ্লিট হয়ে গেল। এবার কাজ কি আমার, এই দুটাকে আবার কম্বাইন করা। তাহলে আমি আবার যদি এই দুটাকে কম্বাইন করে ফাইনালি লিখতে চাই, তাহলে আমার ফাইনালি এইটার ক্ষেত্রে রাইটের দিকে আমার সর্টেড সাবলিস্টটা কি হচ্ছে আমাকে এবার বলেন, এই দুইটাকে কম্বাইন করে বলেন। 10, 20, 31, 80। হ্যাঁ, 31, 80। গুড। খেয়াল করে দেখেন, আমি যেই ওয়েতে এই প্রসেসটাকে ডিভাইড করছিলাম সেই ওয়েতেই কিন্তু আমি এটাকে আবার মার্চ করতেছি প্রতিটাকে সর্ট করে। আমি ফাইনালি এখানে যতটুকু অ্যারেতে ডিভাইড করছি লেফটে এবং রাইটে যতটুকু সাব অ্যারেতে ডিভাইড করছি, আমি পুরোটা সর্ট অবস্থায় পেয়ে গেছি। এখন আমি যদি এই সর্টের সাব অ্যারে গুলোকে আবার যদি আমি কম্বাইন করি এবং মার্চ করি, তাহলে কিন্তু আমি ফাইনালি এই অ্যারেটাকে পেয়ে যাব। এইবার আপনারা দেখেন দেখি, আমি যদি এই কাজটাকে এই দুইটার মধ্যে আমি সেম যদি মার্জিং এর কাজটা করতে চাই, আমার তাহলে উপায়টা কি, আমাকে অবশ্যই এই অ্যারের প্রতিটা এলিমেন্টের সাথে এই অ্যারের প্রতিটা এলিমেন্টকে কম্পেয়ার করতে হবে এবং
কম্পেয়ার করার পরে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। কারণটা কি, আমরা তো এই অ্যারেটাকে লেফট এবং রাইট দুইটা অ্যারেকে তাদের মধ্যে ডিফারেন্ট ভাবে কম্পেয়ার করে তাদের মধ্যে আমরা ছোট থেকে বড় সাজাতে, কিন্তু এমনও তো হইতে পারে এই অ্যারের কোনো এলিমেন্ট আছে বড় এই অ্যারের তুলনায়, বা এই অ্যারের কোনো এলিমেন্ট আছে ছোট এই অ্যারের তুলনায়, ঠিক আছে, এরকম তো হতে পারে। তাহলে এখন আমাকে বলেন দেখি, আমি যদি এই দুইটা অ্যারেকে ফাইনালি কম্বাইন করি তাহলে আমার ফাইনালি শর্টের লিস্টটা কত আসতেছে। আমি এখানে একটু দেখাই যে আপনাদের কম্পেয়ারটা হচ্ছে কিভাবে, ঠিক আছে। মনে করেন এই দুইটা আমার লাস্ট এই অ্যারে দুটাকে এলিমেন্টটাকে আমি কম্পেয়ার করে ফাইনালি আমি আমার আউটপুটটাকে পাবো। প্রথমে 8 এর সাথে 10 কে কম্পেয়ার করতেছি আমি। 8 এবং 10 এর মান এই লেখা শেষ, তার মানে 8 কিন্তু আমার কনসিডারেশন থেকে বের হয়ে গেল। এরপর আমি আবার 9 এ আসলাম, এক আমি ইনক্রিমেন্ট করলাম, 9 আর 10 কম্পেয়ার করতেছি। এখন 9 আর 10 এর মধ্যে কিন্তু দেখেন আমার হচ্ছে 9 ছোট, তাহলে আমি 9 লিখলাম। এরপরে কি করলাম, আমি এখানের পয়েন্টারকে আবার এক ইনক্রিমেন্ট করে দিলাম এবং এখানে আমি এখনো 10 এ আসছি। এরপরে দেখেন এখানে হচ্ছে 11 এবং এখানে হচ্ছে 10, তার মানে কি এইবার আমি বুঝতে পারছি যে আমার রাইটের এলিমেন্টটাকে আমি ছোট পাইছি এবং এখানে আমি 10 লিখলাম এবং এই রাইটের পয়েন্টারকে আমি এক প্লাস করলাম। রিজনটা কি, যেহেতু আমার লেফটের পয়েন্টারটা থেকে রাইটের পয়েন্টারটা আমার ছোট আসছে, তো 20 তে আসছি, আমি এখানে আসছি 11, আবার কম্পেয়ার হলো 11 আর 20 এর মধ্যে। এরপরে কে ছোট, 11 ছোট, তাহলে আমি 11 লিখলাম এবং এখানে পয়েন্টারকে এক বাড়াই দিলাম। এবার কম্পেয়ার হচ্ছে কত, 23 আর হচ্ছে এখানে 20 এর মধ্যে, তাহলে অবশ্যই 20 হবে এখানে। তাইলে আমি এখানে লিখলাম 20 এবং এই পয়েন্টারকে আমি বাড়াই দিয়ে কোথায় নিলাম 31। এখন এখানে ছিল 23, এই পয়েন্টার হচ্ছে 31, তাহলে অবশ্যই আমার 23 ছোট, 23 লিখলাম এবং এই পয়েন্টারটা আসলো 64 এ। দেখেন এখানে আসে 64 এ পয়েন্টার, এখানে আসে হচ্ছে 31 এ পয়েন্টার, তাহলে অবশ্যই এখানে 31 হবে, তাহলে আমি 31 লিখলাম। এগেইন পয়েন্টারটা ইনক্রিজ করে এখানে 80 গেল, আবার তাহলে 80 এবং 64 এর মধ্যে কম্পেয়ার হচ্ছে, তাহলে ছোট কত 64, আমি তা লিখলাম এবং ফাইনালি এখানে আমার 80 ছিল, সেই 80 আমি লিখলাম। দেখেন আমি যেই ওয়েতে এটাকে ডিভাইড করছি সেই ওয়েতে আমি এটাকে কিন্তু কনকোয়ার করে মার্জিং করলাম। এখন আমাকে বলেন, আমি আবার প্রসেসটা বলবো, আমাকে বলেন যে এটার মধ্যে কি কি রকম কোশ্চেন আপনাদের মনে হচ্ছে অ্যারাইজ হবে, বা কনসেপ্টটা বোঝা গেছে কিনা, বা কোনো জায়গায় কোনো বুঝতে প্রবলেম হচ্ছে, বলেন। ম্যাম বুঝছি না প্রশ্নটা। হ্যাঁ একটু জোরে বলেন, আমি বুঝতে পারিনি। ম্যাম প্রশ্নটা বুঝছি নাই, আমি বলতেছি যে আপনারা বলেন যে এই কনসেপ্টটা বুঝতে কি আপনাদের কোনো প্রবলেম হয়েছে, যে মার্জ সর্টটা কিভাবে ডিভাইড করতেছে এবং মার্জিং করতেছে, সর্টিং করে কিভাবে করে ফাইনালি আউটপুটে মার্জ করে আমরা এই ইয়েটাকে পাচ্ছি, অ্যারেটাকে সর্টেড অবস্থায় পাচ্ছি। না ম্যাম বুঝতে পারছি। বুঝতে পারছেন? ওকে, বাকিরা ক্লাসের কে কে ক্লাসে আছেন একটু খেয়াল করে দেখেন দেখি। জি ম্যাম বুঝতে পারছি, কিন্তু ম্যাম এই প্রসেসটা তো আরো কমপ্লিকেটেড মনে হচ্ছে। আচ্ছা মানে ঠিক আছে, অনেকগুলা ডিভাইড হয়ে তারপরে মানে হচ্ছে, তো এই কারণে মানে একসাথে ফার্স্টে আপনার ডিভাইড করবে, যতক্ষণ পর্যন্ত একটা এলিমেন্ট না থাকে সবসময় খেয়াল রাখবেন ডিভাইডটা ততক্ষণই হবে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে একটা এলিমেন্ট না থাকে। এরপর আপনি যা ডিভাইড করছেন তা খালি মার্চ করবেন, মার্চ করার সময় মনে রাখবেন কি ছোট থেকে বড় আকারে মার্চ করতে হবে। যেই ওয়েতে এখানে আমি অ্যারেটা করছি যদি সলভ করেন সেম ওয়েতে আপনাকে সলভ এই ওয়েতেই করবেন। খেয়াল করে দেখেন ডিভাইডের পর আপনার কাজটা কি ছোট থেকে বড় আকারে সাজানো আর হচ্ছে মার্চ করা, ঠিক আছে। মার্চ সর্টটা গেল, আপনি যে ক্রিটিক্যাল যে কথাটা বলতেছেন এটা তো আমি এখন আসবো। একটা জিনিস খেয়াল করে দেখেন আপনাদের মনে আছে কিনা, আমরা যখন কুইক সর্ট করতেছিলাম, কুইক সর্টের ক্ষেত্রে আমি কি করতেছিলাম, পিভট এলিমেন্টটা ধরে পিভটের সাথে প্রতি এলিমেন্টকে কম্পেয়ার করতেছিলাম এবং সেই অ্যারের মধ্যে আমি রিরাইট করতেছিলাম। বাট এইখানে দেখেন আমি যখন এলিমেন্ট গুলোকে আমি ইয়ে করতেছি, এখানে এলিমেন্ট গুলোকে ফাইনালি যখন আমি আবার মার্চ করতেছি, আমি কিন্তু নতুন একটা অ্যারের মধ্যে আমি কি বলতেছি, আমি নিউ একটা অ্যারে নিচ্ছি এবং দুইটা পয়েন্টারকে পরস্পরের সাথে কম্পেয়ার করে নিউ অ্যারের মধ্যে আমি এলিমেন্ট গুলো লিখতেছি। তার মানে কি আমার মার্চ শর্টের মধ্যে নতুন করে একটা অ্যারে নেওয়া লাগতেছে যেন আমি ফাইনালি এই কাজটাকে করতে পারি। এখন আপনি বলবেন ম্যাম আমি তো এটা বুঝতে পারলাম না অ্যারে কিভাবে করে নিল। আমি এখন কিছু জিনিস লিখবো, আপনারা খালি মিলায় দেখবেন যে আপনারা এখানে যে কাজটা করছেন তার সাথে আপনার এই
কন্ডিশন গুলো বা এই সেগমেন্ট গুলো মিলতেছে কিনা, ঠিক আছে? তো আসেন প্রথমে আমরা যে কাজটা করছি, আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন মার্কস শর্ট কিভাবে করে ডিভাইড করতেছে এবং তারপরে কিভাবে করে কম্বাইন করতেছে। তো আসেন আমি একটা জিনিস লিখবো, আপনারা খালি মিলাবেন যে আপনারা যা করছেন তার সাথে স্টেটমেন্টটা মিলতেছে কিনা। ওকে, তো লিখি আমি করতে চাচ্ছিলাম মার্কস শর্ট, কথাটা লিখে দিলাম মার্কস শর্ট। আমি মার্কস শর্টটার মধ্যে কি ইনপুট দিচ্ছিলাম, আমার যে অ্যারে আছে সেই অ্যারেটা ইনপুট দিচ্ছিলাম এবং আমি ইনপুট দিচ্ছিলাম কি আমার লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড। একটু দেখে আসি যদি এটাই ঠিক করতেছি কিনা। তারপরে দেখেন এই যে লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড মিডের জন্য ইনপুট দিচ্ছিলাম। এরপরে আমি কি দেখতে চাচ্ছিলাম, আমার যদি একটা এলিমেন্ট থাকে তাহলে আমার অ্যারেটা এটা ব্রেক করবে, তাহলে এই জন্য আমাকে প্রথমে একটা কন্ডিশন লিখে দিতে হবে। তাহলে আমি এখানে এই জন্য একটা কন্ডিশন লিখে দিচ্ছি, ইফ লোয়ার বাউন্ড লেস দেন আপার বাউন্ড। এই জিনিসটা কিন্তু সেই কথাটা কি ডিফাইন করে, খেয়াল করে দেখেন আমার প্রতিটা ক্ষেত্রে এই মার্কস শর্টের ক্ষেত্রে আমি কি লিখছি কন্ডিশনটা, যতক্ষণ পর্যন্ত লোয়ার বাউন্ড আপার বাউন্ডের তুলনায় ছোট হবে ততক্ষণ পর্যন্ত এই মার্কস শর্ট ফাংশনটা কাজ করবে। কিভাবে দেখেন, প্রতিটা ফেসে লোয়ার বাউন্ড কিন্তু আপার বাউন্ডের তুলনায় ছোট। এই যখন পজিশনটা আমার চলে আসছে, যখন প্রতিটা এলিমেন্ট একটা করে ডিভাইড হচ্ছে, দেখেন এখানে লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড প্রতিটাতে কিন্তু একটা করে এলিমেন্ট আছে, দ্যাট মিন্স কি লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ডের তুলনায় কিন্তু ছোট হচ্ছে না। এই সময় আসে আমার এই মার্কস শর্টের এই অ্যালগরিদমটা থেকে বের হয়ে আসবে। তাহলে লোয়ার বাউন্ড হলো, এরপর আমরা কি করতেছি, আমি এটা আগে লিখি দেন বুঝাচ্ছি, ঠিক আছে? মার্কস শর্ট করতেছি কি এই নিচ্ছি অবশ্যই আমি, আচ্ছা আচ্ছা আগে তো আমি মিড নিব, তাহলে আমি প্রথমে নিচ্ছি হচ্ছে সরি মিড বাক্সে মিড কি করতেছে আমি, মিড ইজ ইকুয়াল টু লোয়ার বাউন্ড প্লাস আপার বাউন্ড। এতটুকু হয়ে গেল আমার কাজ। তাহলে এবার দেখে আসি এতটুকুতে কতটুকু কাজ হইলো। এখানে আসলাম মার্কস শর্টে অ্যারে নিলাম, লোয়ার বাউন্ড আপার বাউন্ড নিলাম, এই কন্ডিশনটা লিখলাম যতক্ষণ পর্যন্ত আমার একটা এলিমেন্ট থাকবে আমি এই কাজটা করব। এরপরে আমি মিড নিলাম, এই পর্যন্ত আমার কাজটা শেষ, তার মানে এই পর্যন্ত আমি কমপ্লিট করলাম মিড নিয়ে। এরপরে কাজটাতে আমি কি করছি দেখেন দেখি, মিড লোয়ার বাউন্ড আপার বাউন্ড ট্রু করার পরে আমি যখন এই লেফটে আসতেছি, লেফটে আবার সেম মার্কস শর্টের কাজটা করতেছি আমি। তাহলে আমি কি এখানে একটা রিকার্সিভলি এই কথাটা লিখতে পারি, রিকার্সিভ রিলেশন যদি আমি একটা লিখি, এখানে মার্কস শর্ট কি করতেছি এ কমা লোয়ার বাউন্ড কমা মিড, এই পাশে যে কাজটা করছি আমি এই অ্যারেটা নিলাম, এই যে লোয়ার বাউন্ডটা নিছি এবং মিডের এলিমেন্টটা পর্যন্ত মার্কস শর্টের কাজটা করতেছি। এই কাজটা যখন কমপ্লিট হয়ে গেল, এরপরে করে দেখেন এই কমপ্লিট হওয়ার পরে আমি কি করব, তার মানে আমার রাইটের কাজটা করতে হবে। যদি আমি রাইটের সেম কন্ডিশন লিখতে চাই তাহলে রাইটে দেখেন দেখি আমি মিড পর্যন্ত নিছি, তাহলে রাইটে যদি লিখতে চাই তাহলে মিড প্লাস 1 প্লাস আপার বাউন্ড হয় কিনা খেয়াল বলেন তো, রাইটের কন্ডিশনটা তাহলে কি হবে, আমি যদি লিখি আমি এ লিখলাম, রাইটে আমি কি দেখতে পাচ্ছি, রাইটের তাহলে লোয়ার বাউন্ডটা হিসেবে আমি এখানে কি ধরবো 5 ধরবো, 5 তাহলে আমি এখানে কি লিখতে পারি 5 এর ক্ষেত্রে গুড, দেখেন মিড প্লাস 1 লিখি মিড প্লাস 1 কমা আপার বাউন্ড। এই পর্যন্ত দেখেন দেখি আমি এই কাজটা করতেছি, করার ফলে আমার কি হচ্ছে, আমি এই কাজটা কমপ্লিট করলাম। এই কাজটা কমপ্লিট করার পরে আমার যখন প্রতিটা এলিমেন্টকে আমার একটা সিঙ্গেল এলিমেন্ট পাইলাম, আমি পরে রাইটের কাজটা কমপ্লিট করে দ্যাট মিন্স আমার ডিভাইডের কাজটা আমি এই পর্যন্ত শেষ করে ফেললাম। এই ডিভাইডের কাজটা আমি এই পর্যন্ত কমপ্লিট করে ফেললাম। যতটুকু ডিভাইডের কাজ করছি আমি এখানে ততটুকু স্টেটমেন্ট লিখছি। এখন আমাকে বলেন যে স্টেটমেন্টটার সাথে আমি যে কাজটা করছি এটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। বলেন, আজকে কিন্তু আপনাদের অনেক বেশি রেসপন্স করতে হবে, নাহলে কিন্তু আমি আগাবো না, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম। ম্যাম এখানে ইফ লোয়ার বাউন্ড ইজ লেস দেন আপার বাউন্ড, এটা যদি আরেকটু বলতেন এটা কিভাবে হলো। আচ্ছা, এই কনসেপ্টটা লোয়ার বাউন্ড লেস দেন আপার, আপনি কতক্ষণ পর্যন্ত আপনি মনে করেন এই কাজটা, হ্যাঁ আমি প্রথমে কি কন্ডিশনটা বলছিলাম,
আপনি কতক্ষণ পর্যন্ত এই কাজটা করবেন, বা আপনার এখানে যতগুলো এলিমেন্ট আছে এই কাজটা কতক্ষণ পর্যন্ত করবেন আপনি ডিভাইডের কাজটা আমাকে বলেন তো। যতক্ষণ ম্যাম পর্যন্ত যতক্ষণ না না আপনার পর্যন্ত একটা সিঙ্গেল এলিমেন্ট পাওয়া যাবে। এলিমেন্ট। জি ম্যাম। হ্যাঁ, সিঙ্গেল এলিমেন্ট পাওয়া যাবে, ঠিক আছে। তো আমি যখন এখানে ছিলাম, আমার দেখেন লোয়ার বাউন্ড 0, আপার বাউন্ডটা এখানে 4, তাই না? এখানে দেখেন লোয়ার বাউন্ড 0, আপার বাউন্ডটা এখানে হয়ে যাচ্ছে কত 2। এখানে দেখেন লোয়ার বাউন্ড 0, আপার বাউন্ড হয়ে যাচ্ছে এখানটাতে 1। এখানে যখনকার 0 আর 1, এখন যদি আমি মিড বের করি, 0 আর 1 এর মধ্যে যদি 0 প্লাস 1 বা 2 করি, তাহলে কিন্তু আমার মিড কত বের হচ্ছে 0। তার মানে কি লোয়ার বাউন্ড 0, এই আপার বাউন্ডটা কত হয়ে যাচ্ছে দেখেন 0 হয়ে যাচ্ছে। এই কন্ডিশনটা খেয়াল করেন। প্রতি ক্ষেত্রে জি আমি ম্যাম। মিড করে করে ডিস্ট্রিবিউট করতেছি। হ্যাঁ, প্রতি ক্ষেত্রে এই পজিশনটাতে আসে দেখেন লোয়ার বাউন্ডও 0, মিড 0, মানে এখানে আপার বাউন্ড কিন্তু আপনার 0 0 0। তার মানে কি যতক্ষণ পর্যন্ত আপনার লোয়ার বাউন্ড আপার বাউন্ডের তুলনায় ছোট হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা হবে। যেই সময় লোয়ার বাউন্ড আপার বাউন্ডের তুলনায় বড় হয়ে যাবে, এই সময় আপনার এই ডিভাইডের কাজটা আর কমপ্লিট হবে না। এবার বলেন যে কোশ্চেন করলেন, কনসেপ্টটা বুঝতে পারছি? জি ম্যাম। এখানে আমি লিখি, এখানে দেখেন 0, এখানে হইতেছে 2। 0 আর 2 আবার যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এইটার ইনডেক্স হচ্ছে 0 এবং এইটা হচ্ছে 1। 0 আর 1 কে আপনি 2 দ্বারা যোগ করেন, যোগ করে 2 দ্বারা যদি ভাগ করেন, তাহলে কিন্তু আপনার ইনডেক্স আসে হচ্ছে 0। তার মানে এটাও 0, খেয়াল করে দেখেন এই ইনডেক্সটাও 0। দ্যাট মিন্স কি আপনার কিন্তু লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড দুটা কিন্তু সমান হয়ে যাচ্ছে। যখনই এমন কন্ডিশন হবে তখনই এই মার্জ সর্টটা ডিভাইড করাটা বন্ধ করে দিবে। বুঝতে পারছি? এই কন্ডিশনটা যে এই যে দেখেন এই যেটা লিখলাম, আপনি যে জিজ্ঞাসা করছেন, এই কন্ডিশনটা দেখবেন অনেক বেশি, মানে অনেক ইয়েতে ইউজ হবে। এই যে লোয়ার বাউন্ড লেস দেন, আপনাদের এই কন্ডিশনটা বাইনারি সার্চেও আছে, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট কন্ডিশন। কতক্ষণ পর্যন্ত রিকারেন্স একটা রিলেশন চোখা আছে ইফ n লেস দেন ইকুয়াল টু 1, লেস দেন 1 এরকম কন্ডিশনটা। তো কন্ডিশনটা কি এটা অবশ্যই বুঝবেন, এটা রিকারেন্স রিলেশন কতক্ষণ পর্যন্ত চলবে তার কন্ডিশন এটা। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। তো এরপরে দেখেন ডিভাইডের কাজটা আপনার কমপ্লিট হলো। তার মানে এতটুকু পর্যন্ত আমি আমার ডিভাইডের কাজটা করলাম। এরপরে আমার কাজটা কি, যে আমি মার্জ করব। খেয়াল করে দেখেন, দেখি আমি মার্জ ফাংশনটা কালকে পড়াবো, খালি আজকে একটু টাচ দিয়ে দেই যে কি করতে চাচ্ছি মার্জ ফাংশনটাতে। আমি ডিভাইড করলাম, এরপর আমার কাজটা যেটা, যে আমি এই পর্যন্ত আমার কাজে চলে গেছি, এই পর্যন্ত আমার কাজ শেষ, ডিভাইড করা শেষ। এরপর আমার কাজটা আসতেছে কি, আমি শুধু মার্চ করব, মার্চ করে করে এই পর্যন্ত আসবো। তাহলে মার্চ করার জন্য আমার কি কি লাগতেছে প্রথমে বলে দিই। অ্যারেটা নিয়ে কাজ করবো, অ্যারে লাগতেছে, লোয়ার বাউন্ডটা লাগতেছে, তারপর মনে করেন মিড লাগতেছে, আপার বাউন্ড লাগতেছে। আমি যদি এখানটাতে লিখে রাখি, আমি এখানে ছোট করে লিখে রাখলাম, তাহলে আমার মার্চ করার ক্ষেত্রে কি কি লাগতেছে। মার্চ করার ক্ষেত্রে লাগতেছে হচ্ছে আমার অ্যারে অবশ্যই লাগবে, যেহেতু একটা লোয়ার বাউন্ড দিয়ে আমি কাজ করতেছি, লোয়ার বাউন্ড দিয়ে ভাঙছি, সেটা লাগবে। মিড এলিমেন্টটা লাগতেছে, এবং জিনিস দিয়ে আমি ফাইনালি কিভাবে করে মার্চ করে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত আসব, এই কনসেপ্টটাকে আমার বলতেছে হচ্ছে মার্জিং। তার মানে কি আমি মার্জ আলাদা করে একটা ফাংশন কল করব এবং ফাংশন কল করে এই মার্জিং এর কাজটাকে করব। এই পর্যন্ত আমি ডিভাইডের জন্য যে স্টেটমেন্টগুলো লেখা দরকার ডিভাইডের স্টেটমেন্ট লিখছি, মার্জের জন্য কি কি রকম ইন্ডেক্সকে আমার পাস করতে হবে সেই ইন্ডেক্সগুলো লিখছি, ফাংশনটা কেমন হতে পারে তা লিখছি। নেক্সট দিন আমি দেখবো মার্জ ফাংশনটার ভিতরে এই মার্জিং এর জন্য আমি বললাম যে এক্সট্রা একটা অ্যারে নিয়ে রিরাইট করা লাগে, এই কাজটা কিভাবে করবে সেই কাজটা আমরা দেখবো। এবার বলে আজকের কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন কিনা বলেন দেখি। জাস্ট ডিভাইড মার্ক শটটা দেখানোর পরে আপনাদের ডিভাইড কিভাবে করে করতেছে সেই ডিভাইডের জন্য স্টেটমেন্টটাও লিখছি। এটা আপনাদের যদি স্টেটমেন্টটা ল্যাবে লাগবে, এটা ক্লাসের জন্য ইয়ে না, তারপর আমি লিখে রাখলাম। আচ্ছা, বাকিরা কি ক্লাসে কি কিছু বোঝা যাচ্ছে না কি হয়েছে বলেন তো, প্রবলেম হচ্ছে বা কিছু একটা? আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দেন 4A সেকশন।